শিক্ষার্থীরা সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনা ভাইরাসের মহামারীর কারণে স্কুল বন্ধ রয়েছে, কিন্তু পড়াশোনা তো বন্ধ রাখা যাবে না। তাই বাসায় বসে পড়াশোনা কথা চিন্তা করে ফরিদপুর সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের মাননীয় প্রিন্সিপাল ও পরিচালক অর্থাৎ তোমাদের বড় টিচার অপরেশ রায় অপু অনলাইনের মাধ্যমে তোমাদের পড়াশোনার ব্যবস্থা করেছে। কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে আমার জানা মতে সারা বাংলাদেশে এই প্রথম তোমাদের বড় টিচার এই ব্যবস্থা নিয়েছে। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর গণিত ৪ নং শিটের অর্থাৎ 23/৫/২০২০ তারিখে শনিবার তোমরা বাসায় বসে যে সাপ্তাহিক পরীক্ষা দিবে সে বিষয়ে। আজকে আমরা গণিত বইয়ের ১৩৩ পৃষ্ঠা থেকে ১৪১ পৃষ্ঠা পর্যন্ত অধ্যায় ১২ অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করব। আর আলোচনায় রয়েছি আমি সানরাইজ স্কুলের সহকারী শিক্ষক সুবোধচন্দ্র বিশ্বাস জীবন। তো আসি আমরা এখন আলোচনায়। আমাদের অধ্যায় ১২ বেশ কয়েকটি অঙ্ক আছে। সেটা হচ্ছে প্রথমে আমাদের আসে যেমন বেশ কিছু মাসের নাম দেওয়া আছে এবং কোন মাসটি কত দিনে সেটা বলা আছে। তার ভিতরে আমাদের বাংলা মাস দেওয়া আছে, কিছু আবার ইংরেজি মাস দেওয়া আছে। তো বাংলা মাস যেগুলো আছে আমরা জানি যে আমাদের বাংলা মাস হচ্ছে ১২টি। বাংলা মাস ১২টির ভিতরে হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কোন মাসটি কত দিনে বাংলা মাস। কারণ বাংলা মাস আমাদের মনে রাখতে হবে যে প্রথম 5টি মাস হচ্ছে ৩১ দিনে, অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। এই 5টি মাস হচ্ছে ৩১ দিনে। বাদবাকি যে মাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে 30 দিনে। আর ইংরেজি মাসের ক্ষেত্রে আমরা হাতের মাধ্যমে যেভাবে আমরা হিসাব করতে পারি সেটা হচ্ছে উঁচু জায়গাটা যেটা সেটা হচ্ছে জানুয়ারি, নিচু জায়গাতে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, অর্থাৎ উঁচু জায়গা যেটা সেটা হবে ৩১-এ আর নিচু যেটা হবে সেটা হবে 30 দিনে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে ফেব্রুয়ারি মাস 28 দিনে, কিন্তু লিপ ইয়ার বা অধিবর্ষ যদি হয় তাহলে হবে 29 দিনে। তো আমাদের প্রথম প্রশ্নটাই রয়েছে যে নিচের মাসগুলির দিনের সংখ্যা বলো। যেমন শ্রাবণ মাস আমাদের এই হিসাবে যে কয়টা দিন হয় আমরা সেই কয়দিন লিখে দিব। যাই হোক, তোমরা 1 নম্বর অঙ্কগুলো পারবে এবং আশা করি পদ্ধতি ব্যবহার করে 2 নাম্বার আছে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলির উত্তর ভিতরে প্রথম প্রশ্নটা হচ্ছে 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কি। তাহলে 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কি সেটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের করতে হবে 25শে বৈশাখের সাথে 20 যোগ করতে হবে। 20 যোগ করে আমাদের বৈশাখ মাস যে কত দিন হবে সেই কয়টা দিন বাদ দিয়ে অতিরিক্ত যে কয়দিন থাকবে সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সেই কয় তারিখ হবে। তো আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক, যেমন তোমাদের এই অধ্যায়ের ভিতরে সব থেকে কঠিন, মানে একটু কঠিনের ভিতরে আছে বা ইম্পর্ট্যান্ট অঙ্কের ভিতরে আছে 4 নং। আমাদের যেহেতু বোর্ডে একবারে আমরা করে দিতে পারি তাই আমাদের একবারে অনেক অঙ্ক করা সম্ভব না, তাই আমরা তোমাদেরকে আজকের জন্য 3টি অঙ্ক রেখেছি। তার ভিতরে হচ্ছে অনুশীলনী 12 অর্থাৎ কিনা 141 পৃষ্ঠার 4 নং অঙ্ক। 4 নং অঙ্কটা হচ্ছে 2016 সালটি অধিবর্ষ ছিল 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31শে ডিসেম্বর 2016 কী বার ছিল। তো অঙ্কটা দেখো একটু, আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। 2016 সালটি অধিবর্ষ, তাই 2016 সালের মোট দিন 366। সুতরাং 1 জানুয়ারি 2016 এর 366 দিন যেহেতু হয় তাহলে 1 জানুয়ারি, তাই 1 জানুয়ারির আমরা একদিন বাদ দিব। তাই 1 জানুয়ারির একদিন বাদ দিলে আমাদের 365 দিন পর 31শে ডিসেম্বর 2016 হবে। অর্থাৎ কিনা 366 থেকে আমাদের 1 জানুয়ারি আমরা যদি বাদ দেই, 366 থেকে আমাদের 1 জানুয়ারি বাদ দিলে হবে 365 দিন। এখন আমরা জানি যে আজকে যদি শুক্রবার হয় তাহলে আগামী 7 দিন পরেও শুক্রবার হবে। তাই সেই পদ্ধতি ব্যবহার করে আমরা 7কে যদি 52 দিয়ে গুণ করি তাহলে 364 দিন, অর্থাৎ কিনা 364 দিন পরেও এই যে বারটা এখানে ছিল, অর্থাৎ কিনা আমাদের এখানে যেহেতু 1 জানুয়ারি 2016 365 দিন, যদি এখানে শুক্রবার হয় তাহলে আমাদের 364 দিন পরেও শুক্রবার হবে। তো আমাদের এখানে মোট দিন সংখ্যা আছে 365। তাই আমাদের এই 365 দিন হলে পরে, যেহেতু 1 জানুয়ারি শুক্রবার, তাই 365 দিন হলে পরে আমাদের একদিন বেশি হবে, অর্থাৎ কিনা 52 সপ্তাহ একদিন হবে। তাই এর কারণে আমাদের শুক্রবার না হয়ে 365 দিন পর হবে শনিবার। তোমরা অঙ্কটি বোর্ডে একটু ভালো করে দেখে নাও, বোর্ডের দিকে তাকাও। 1 জানুয়ারি 2016 শুক্রবার, অর্থাৎ 7 গুণ 52 364 দিন পরও হবে শুক্রবার। তাহলে 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে এর 365 দিন পর হবে শনিবার। তাহলে উত্তর হবে কি শনিবার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাসায় একটু চর্চা করবে তাহলে কোনো সমস্যা হবে না। এখন আমি তোমাদেরকে 6 নং প্রশ্নের উত্তরটি দেখাবো। 6 নং আমাদের প্রশ্নটা হচ্ছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তার ভিতর হচ্ছে 1000 ঘন্টাকে
1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করতে হবে। আমরা বোর্ডে আসি। 1000 ঘন্টা আমরা এখানে লিখেছি 1000 ঘন্টা। তো আমরা যেহেতু জানি 24 ঘন্টায় একদিন, তাই প্রথমে আমরা 1000 ঘন্টাকে 24 দিয়ে ভাগ করেছি। 24 দিয়ে ভাগ করার পর আমরা দেখেছি 41 দিন 16 ঘন্টা। 41 দিন 16 ঘন্টা অবশিষ্ট থাকে, অর্থাৎ কিনা 24কে 1000 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল আসে 41 এবং অবশিষ্ট থাকে 16। এ কারণে আমাদের যে ভাগফলটা আসবে সেটা দিন হয়ে যাবে, আর যেটা অবশিষ্ট থাকবে সেটা ঘন্টায় রয়ে যাবে। তো এখানে আমাদের এসেছে 41 দিন 16 ঘন্টা। আমাদের যেহেতু মাসও করতে হবে, তাই আমরা 41 দিনকে আবার 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করলে আমাদের কি আসবে? মাস আসবে। তো আমরা এই জন্যই 41কে 30 দিয়ে ভাগ করেছি, আমাদের এসেছে 1 মাস এবং অবশিষ্ট থাকে হচ্ছে 11। তাই এই 11টা হচ্ছে আমাদের 11টা হচ্ছে আমাদের থাকবে হলো দিন, যেহেতু এটা অবশিষ্ট থেকে গেছে, আর ভাগফল যেটা আসবে সেটা হচ্ছে মাস। সুতরাং 1000 ঘন্টা সমান সমান আসতেছে আমাদের 1 মাস 11 দিন আর হচ্ছে 16 ঘন্টা। অতএব উত্তরটা আমরা লিখব 1 মাস 11 দিন 16 ঘন্টা। তোমরা মনে রাখবে এই অঙ্কগুলো করার সময় সাইড নোট দিবে, কারণ সাইড নোটে আমরা এখানে যে বিষয়গুলো ব্যবহার করেছি, যেমন আমরা এখানে 1 দিন সমান সমান 24 ঘন্টা এবং 1 মাস সমান সমান 30 দিন। আমরা এখানে যেহেতু 30 দিয়ে ভাগ করেছি, কেন ভাগ করেছি সেই সাইড নোটগুলো অবশ্যই দিবে, নাহলে তোমাদের নাম্বার কিছু কমে যেতে পারে। এখন আমাদের 9 নাম্বার অঙ্ক। 9 নাম্বার অঙ্কটা রয়েছে, একটি ট্রেন কোনো শহর 11টা 50 মিনিটে ত্যাগ করে আর 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো? এইটা আমাদের এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের ট্রেনটা যখন গন্তব্যে পৌঁছায় তখন সময়টা একটু বেশি হবে। সময়টা বেশি হলে পরে সেই সংখ্যাটাকে আমরা যেহেতু এটা বিয়োগ করে মোট সময়টা বের করব যে আমাদের কতটুকু সময় লেগেছে, তাই আমরা বড় সংখ্যাটাকে উপরে রাখবো। উপরে রাখলে আমরা যেহেতু যখন রওনা দিয়েছি সেই সময়টা থাকবে কম, আর যখন আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছেছি সেই সময়টা থাকবে বেশি। তাই আমরা এই যখন সে গন্তব্যে পৌঁছায় সেই সময়টা আগে লিখব। বোর্ডের দিকে আমরা এখন লক্ষ্য করি যে ট্রেনটি গন্তব্যে পৌঁছায় 15টা 25টায়, অর্থাৎ কিনা 15টা 25-এ ট্রেনটি গন্তব্যে পৌঁছায়, আর ট্রেনটি শহর ত্যাগ করে 11টা 20-এ। তাহলে 11টা 20 আমরা নিচে দিয়ে বিয়োগ করেছি, তাহলে সময় লাগলো। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে আমাদের, যে তাহলে আমাদের সময় লাগলো হচ্ছে 15টা 25 আর হচ্ছে 11টা 20। 11টা 50, সরি এখানে একটু ভুল হচ্ছে, এখানে হবে 11টা 50। তাহলে আমাদের সময়টা এখানে আমরা একটু বোর্ডে লক্ষ্য করি। 15টা 25-এ রওনা দিয়েছে, এই গন্তব্যে পৌঁছেছে এবং ট্রেনটি শহর ত্যাগ করেছে 11টা 50-এ। আমরা যখন বিয়োগ করব তখন বিয়োগের সময় আমাদের যখন নিচের সংখ্যাটা বড় হয়ে যাবে, তো আর উপরের সংখ্যাটা যখন ছোট হয়ে যাবে, তখন আমরা এটাকে বড় করার জন্য এখান থেকে 1 ঘন্টা নিয়ে যাব। অর্থাৎ আমাদের এখানে যেহেতু 25 মিনিট আছে, 25 মিনিট থেকে 50 মিনিট বাদ দেওয়া যায় না। সেক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে 1 ঘন্টা নিয়ে গেলে আমাদের 60 মিনিট আর হচ্ছে 25 মিনিট, তাহলে মোট হবে 85 মিনিট। 85 মিনিট থেকে আমরা 50 মিনিট বাদ দিয়েছি, এ কারণে আমাদের এখানে এসেছে 35 মিনিট। আর 35 মিনিট আসার পরে আমরা এখানে যেহেতু 1 ঘন্টা নিয়েই গেছি, তাই এখানে এখন 14 ঘন্টা আছে। তাই 11 থেকে কত হলে 14 হবে? 3 হলে। এই জন্য সময় লাগলো 3 ঘন্টা 35 মিনিট। ট্রেনটি 3 ঘন্টা 35 মিনিট সময় লাগলো, অতএব 3 ঘন্টা 35 মিনিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরও কিছু বিষয় তথ্য এখানে তোমাদের জানার আছে, সেই তথ্যগুলি আমি এখন তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি। সেটা তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে আমাদের কিছু অঙ্ক আছে, যেমন নিচের সালগুলো কোন শতাব্দীর। এখানে লেখা আছে 106, এই 106 সালটি কোন শতাব্দীর। এই জাতীয় অঙ্কগুলো তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে যে 1 থেকে 100 পর্যন্ত সাল হচ্ছে প্রথম শতাব্দী, আর 101 থেকে 200 পর্যন্ত হচ্ছে দ্বিতীয় শতাব্দী, হ্যাঁ, এবং 201 থেকে 300 পর্যন্ত হচ্ছে তৃতীয় শতাব্দী। এইভাবে তোমরা আস্তে আস্তে হিসাব করবে। অর্থাৎ কিনা যদি আমাদের 245 থাকে, তাহলে যেহেতু এটি 201 থেকে 300-র মধ্যে, তাই এটা হবে তৃতীয় শতাব্দী। তো আমরা সেই হিসাবে 108 যদি থাকে, তাহলে আমরা জানি যে 101 থেকে 200 পর্যন্ত হচ্ছে দ্বিতীয় শতাব্দী, তাই 108 সালটি হবে দ্বিতীয় শতাব্দীর। অঙ্কগুলো তোমরা একটু বাসায় চর্চা করবে। আরও কিছু অঙ্ক আছে, যেমন হচ্ছে যে কোন মাসটি, অর্থাৎ কিনা নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল। একটা সাল তোমাদেরকে দিয়ে দিতে পারে, যেমন তোমাদেরকে দিয়ে দিল 1400 সাল, এখানে তোমাদেরকে মনে করো দিয়ে দিল 1200 সাল। তো এই 1200 সালের এই ফেব্রুয়ারি মাসটা কত দিনে ছিল?
তোমরা মনে রাখবে যে 1200 সালের ফেব্রুয়ারি মাসের দিন যদি আমরা বের করতে যাই, 1200 সালের ফেব্রুয়ারি মাসের দিন যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1200 সালের শেষে একক ও দশক স্থানের অঙ্কগুলো শূন্য রয়েছে। অর্থাৎ আমাদের ডান পাশে দুটি সংখ্যা যদি পরপর শূন্য থাকে তাহলে সেটাকে 400 দিয়ে ভাগ দিতে হবে, আর যদি একটি শূন্য বা অন্য সংখ্যা থাকে তাহলে সেটিকে আমাদের 4 দিয়ে ভাগ দিতে হবে। 4 দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ শূন্য হয় অর্থাৎ মিলে যায়, তাহলে আমাদের মনে রাখতে হবে সেই সালটি অধিবর্ষ। আর যদি না মিলে তাহলে সেই সালটি অধিবর্ষ নয়। অধিবর্ষ হলে 29 দিনে ফেব্রুয়ারি মাস, অধিবর্ষ না হলে 28 দিনে ফেব্রুয়ারি মাস। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও তোমরা একটু বাসায় চর্চা করবে, ভালো বুঝতে পারবে। আর যেহেতু করোনা ভাইরাস এখনো শেষ হয়নি, তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, বারবার হাত ধোবে এবং সবাই সুন্দরভাবে বাসায় থাকবে। সকলকে ধন্যবাদ।